নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলেই আমাকে চেনে, তাও নামটা বলে দিচ্ছি। আমার নাম রত্না নস্কর। আচ্ছা, এই আজকে 14ই নভেম্বর, প্রতি বছর আমি এখানে প্রোগ্রাম করি। তো ভারু বৃদ্ধাশ্রমে আমি এসেছিলাম প্রথমে 2021-এ। আসার কারণটা হচ্ছে 14ই নভেম্বর শিশু দিবস। শিশু দিবসে প্রতি বছর শিশুদের জন্য সবাই বিভিন্ন অনুষ্ঠান করে, শিশুদেরকে স্পেশাল ফিল করায়, গিফট দেয়। কিন্তু এখানে আসার আমার একটা কারণ আছে। কারণ আমার মনে হয় 60 বছর পর থেকে একটা মানুষের মন শিশুদের মতো হতে শুরু করে, ধীরে ধীরে শিশুই হয়ে যায়। সেই কারণে আজকে আমার এই অনুষ্ঠান। যাই হোক, আমি যে অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানটা কিন্তু আমার একার নয়। আমার পিছনে বহু মানুষ আছে যাদের সাহায্য ও সহযোগিতা ছাড়া হয়তো এই অনুষ্ঠানটা আমি করতে পারতাম না। আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধুদের, যারা সবসময় আমার পাশে ছিল। হ্যাঁ, ওরা না থাকলে আমি হয়তো এই প্রোগ্রামটা করতেই পারতাম না। এছাড়া ধন্যবাদ জানাতে চাই কৃষ্ণাদি আর বিকাশ দাকে, যারা আমাকে এই সুযোগটা যদি না দিত, তাহলে হয়তো আমার এই স্বপ্নটা অসম্পূর্ণই থেকে যেত। যাই হোক, সেই কারণে আজকে আমার এই অনুষ্ঠান স্বপ্ন পূরণ। তো আজকে আমরা প্রতি বছরের ন্যায় কেক কাটবো, তারপরে এখানে অনেক অনুষ্ঠান হবে, যেমন পুতুল নাটক হবে, নাচ গান হবে, আমরা দেখব। তারপর খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি চলে যাবো। আমিও বেশি কিছু বলবো না, আর অনেক সময়ও হয়ে গেছে, অনুষ্ঠানটা শুরু করে দিচ্ছি। কি শুরু করবো তো? হ্যাঁ, ঠিক আছে। তাই আমরা প্রথমেই আমাদের যারা আজকে শিশু আছে আপন ঘর বৃদ্ধাশ্রমে, তাদেরকে বরণ করে নেবো। তোর ফোনে অনেক স্পেস তো।
হ্যাঁ হ্যাঁ হাততালি কোথায়? হাততালি দেবো তো জোরে, এভাবে দিলে হবে না। আচ্ছা এরপরে শ্রীজা নাচবে। শ্রীজা চলে এসো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া সোহাগ চাঁদব তুমি ঘুঙুর পায়ে দিয়া নাচো সখী তোমার দেখি পরানো ভরিয়া আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায় মানিয়া হইলে পরে দেখানি গোটানায় রইয়ে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে পুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াদুরা লাগে উড়াদুরা ঢেউ খেলানো চুলে লাগে উড়াদুরা ঝুমকা কানের দুলে লাগে আউলা ছোলা রূপ দেখে তোমারি তুমি চাইলে তোমায় কিনা দিব লাল ফেরারি গাড়ি রাতে স্বপ্নে তোমায় ধরতে চাই জড়াইয়া ভাঙে সকালে দিদি গাড়াইয়া রইয়ে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে পুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়াদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা লাগে উড়াদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা এটা সামনে বসে রেখেছি নাচবে সব কটা হ্যাঁ এবার তাহলে আমাদের পুতুল নাটক শুরু করি। হ্যাঁ 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 শুরু বেশি করো দেরি করবো না। হ্যাঁ হ্যাঁ শুরু করো হাততালি না দিলে শুরু করো। কি শুরু করবো? ও আমার বন্ধুরা দিচ্ছে। পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চোখ পেতে বসো পাটা ভরা পান দেব কাল ভরে খেও যাবার সময় খোকার চোখে ঘুম দিয়েছে এভাবেই মায়ের ছোঁয়ায় মায়ের ভালোবাসায় মায়ের কোলে ঘুমিয়ে পড়ে শিশু জেগে থাকে মা এটা অফ জেগে করে থাকে দিল মায়ের স্নেহ জেগে থাকে ঘুম পাড়ানি গান বাবা মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এভাবেই সন্তান বড় হয় তারপর তারপর একদিন সেই সন্তান নিজের পায়ে দাঁড়ায় জীবন জীবিকা তাদের নিয়ে যায় বাবা মায়ের থেকে অনেক দূরে বৃদ্ধ বাবা মাকে ঘিরে থাকে শূন্যতা আর একাকিত্ব বাবা মায়ের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম
অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি দিতে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা না থাকলে রে কি করবি খোকা ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা বোধহয় আর কাঁদে না বুঝিয়া ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে দুহাত দিয়ে বুকের কাছে রেখেছি কান বেঁধে দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো আর তো মাত্র বছর 25 ঠাকুর মুঠলো 100 বছর বাঁচতে চাই এখন আমার 25 বছর পরে খোকার হবে 59 আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে বৃদ্ধ কেন? প্রশ্ন তোমার কাছে। একদিন তুমিও বৃদ্ধ হবে, এটা তো নয় মিছে। বৃদ্ধরা তো মাথার মুকুট, করো না যতন। বোকা খোকা তুমি যে ছিলে তাদের মানিক রতন। কেমন করে পারলে বলো করতে এমন কাজ? ভিন্ন একটা প্রাণী তুমি, নাই যে তোমার লাজ। যাদের জন্য পৃথিবীতে দেখলে তুমি আলো, তারাই তোমায় বেসেছিল সবচেয়ে বেশি ভালো। যেই মা তোমায় গর্ভে ধরে করলো লালন পালন, যে বাবা তোমায় মানুষ করতে দিল সুখ বিসর্জন, আজ হয়ে প্রতিষ্ঠিত ভাবছ নিজে জ্ঞানী। তোমার মতো কণ্ড মূর্খ দেখিনি তো আমি। সমাজের অভিশাপ তুমি, মানুষ তুমি নয়। তুমি বেঁচে থাকলে হবে
এই সমাজের ক্ষয়। রক্তের সাথে বেইমানি করে যায় না হওয়া সুখী। বাবা মায়ের কাছ থেকে যারা বায়না দরে দূরে, দুঃখের আগুন জ্বলবে একদিন সত্যি তাদের ঘরে। আমরা বৃদ্ধাশ্রম নামটা শুনলেই হয়তো ভয় পেয়ে যাই। বাড়ি, পরিবার, আত্মীয় স্বজন সবার থেকে দূরে গিয়ে থাকতে হবে। কত কষ্টই না হবে, কত কি চিন্তা হবে, মনে মনে ভয় লাগে। কিন্তু আসলে কি জানেন, আমরা যখন বৃদ্ধাশ্রমে আসি, নতুন নতুন কত বন্ধু পাই, গল্প করি, একসঙ্গে বসে টিভি দেখি। তাছাড়া এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই টাইম মাফিক হয়। অসুস্থ হলে ডাক্তারের ব্যবস্থাও আছে। সব থেকে বড় কথা হলো, এই বৃদ্ধাশ্রমে আমরা সবাই এক পরিবারের মতন একসঙ্গে থাকি। সমস্ত অনুষ্ঠান একসঙ্গে উদযাপন করি। এটাও কিন্তু আমাদের একটি পরিবার। বয়স হয়ে গেলে বৃদ্ধ মানুষেদের বন্ধুর প্রয়োজন হয়। ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। একজন প্রবীণ মানুষকে সময় দেওয়ার মতো সময় তাদের থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধাশ্রমে তারা নতুন নতুন বন্ধু পায়, গল্প করে। সময় কিভাবে যে কেটে যায় তা বোঝাই যায় না। তখন বৃদ্ধাশ্রমটাই তাদের আরো একটি পরিবার হয়ে ওঠে। আর ভারু আপন ঘর বৃদ্ধাশ্রম তার একটি মুখ্য উদাহরণ। আমরা সবাই এখানে মিলেমিশে থাকি, সমস্ত অনুষ্ঠান একসঙ্গে পালন করি, খুব মজা করি, যেমনটা আজ করছি। কি তাই তো? তাহলে হাততালি কই, হাততালি দিতে হবে তো। Thank you. এবার কানের দুল খুলে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুলে পড়ে এটাও পড়ে যাবে বোধ হয়। মনে হয় তাই। টাইম পাস, যার মুখ নেই সেটা টাইম পাস, সেইটাই বল ভাব।
মানুষ এখনো কতটা অনুন্নত ও অজ্ঞতার বেড়াজালে আবদ্ধ। অজ্ঞতার বেড়াজালে আবদ্ধ থাকার দরুন কঠিন জীবন সংগ্রামে বারবার ধাক্কা খাচ্ছে। নিজেদের ও নিজেদের আপনজনে প্রাণ সংশয় দেখা যাচ্ছে। ফলে এইসব মানুষেদের জ্ঞানের আভাস দেওয়ার জন্য ও সচেতন করার উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট পুতুল নাটক ভুলের মাসুল। আপনারা আসুন ও দেখুন পুতুল নাটক ভুলের মাসুল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। উনি আজ এত দেরি হয়ে গেল, কিন্তু এখনো রুম্পা এলো না। কেন যে এত দেরি করছে কে জানে। স্কুলে দেরি হয়ে যাচ্ছে যে। না, আর দেরি করে লাভ নেই। যাই দেখি এই রুম্পাদের বাড়ির সামনে এগিয়ে গিয়ে একটু দেখি। দাঁড়া দাঁড়া, তোকে আর এগিয়ে আসতে হবে না, এই তো আমি এসে গেছি। নে এবার তাড়াতাড়ি হেঁটে চল দেখি। স্কুলে দেরি হরিনাম হয়ে বন্ধ যাচ্ছে করবেন যে। না। হ্যাঁ রে, আচ্ছা একটু সুকান্ত আরে ওনারা দেখতে এসছেন, কিন্তু হরিনামটা তো বন্ধ করতে পারছেন না, হরির অপমান হবে। অঙ্কগুলো সব করে এনেছিস তো? ইস, একদম ভুলে গেছি রে। এইবার কি হবে? স্যার যে ক্লাসের বাইরে বের করে দেবে। না না, গার্জেন কল ওদের দুজনের গলা। আচ্ছা একটা কথা বলতো, তুই এত ভালো একটা ছাত্রী হওয়া সত্ত্বেও এই গত কয়েক মাস তোর হঠাৎ কি হলো রে? এতটা বেপরোয়া হয়ে গেছিস, স্কুলে আসতে দেরি করছিস, এছাড়া স্কুলের সব থেকে রাগি ছাড়া অঙ্ক করিস। তোর ব্যাপারটা কি বলতো? আমি গত কয়েকদিন বাড়িতে একদমই সময় পাচ্ছি না রে। অনেক কাজ থাকে আমার, সেগুলো করতে করতেই পড়াশোনার কথা মনেই থাকে না। এমন কাজ করিস রে তুই বাড়িতে, যার জন্য পড়াশোনার কথা মনে থাকে না তোর? সে অনেক কথা, বাদ দে ওসব। চল এখন স্কুলে চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই চল। এই যে দুই মূর্তিমান মনিকা রিঙ্কি, ভালোই করেছো পরীক্ষা। সব বিষয়ে দেখছি পাস করেছো, কিন্তু এবার সামনে মাধ্যমিক। কেমন আরো ভালো করা যায়। দুজনেরই মাধ্যমিকে ভালো করলে দেখবে সামনে অনেক পথ খুলে যাবে ভবিষ্যতের জন্য। কত কিছু শেখার আছে, কত কিছু জানার আছে, কত কিছু করার আছে। আমাদের আশীর্বাদ রইল তোমাদের সাথে, এগিয়ে যাও সামনে।
আরে আমার সোনা ছেলে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো। বলি ও খোকা, ওঠ বাবা ওঠ, অনেক বেলা হয়ে গেল যে। উফ মা, বিরক্ত করো না তো আমাকে, আমাকে একটু ঘুমোতে দাও। আচ্ছা বাবা আচ্ছা, ঘুমাও, আর বিরক্ত করবো না, যতক্ষণ ইচ্ছে ঘুমাও। এই মেয়ে তাড়াতাড়ি ওঠ দেখি, কত বেলা হয়ে গেল, তুই এখনো ঘুমাচ্ছিস? ওঠ বলছি ওঠ। ও মা, আমাকে আর একটু ঘুমাতে দাও না গো, আমি আরো একটু ঘুমোতে চাই। তবে রে মেয়ে, বেলা 7টা বেজে গেল, এখনো তুই ঘুমাচ্ছিস? অলক্ষী মেয়ে কথাকার, ওঠ ওঠ, নইলে এই নে। আর মেলো না মা, আর মেলো না মা, আমি এক্ষুনি উঠছি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি আনি, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি আনি, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি আনি, সঙ্গে জিজাই ভাঙনে মদন, সঙ্গে জিজাই ভাঙনে মদন। কি বলছিস ভাই, আমাকে একটু দেখা দেখি। উফ, কেন ওকে বিরক্ত করছিস? পড়তে দে না মন দিয়ে। নাও বাবা, ভালো করে পড়ে নাও। রুম্পা, তাড়াতাড়ি সবজিগুলো কাটতে যা। বাবা, এটুকু খেয়ে নাও, কবিরাজ কাকু বলেছেন এটা খেলে চিন্তা করার শক্তি বাড়ে, খেয়ে নাও বাবা। মা, আমার অঙ্ক খাতা ফুরিয়ে গেছে, সেটা কিনে এনে সবজিগুলো কেটে দিচ্ছি। তোকে আর অঙ্ক খাতা কিনতে হবে না। কি হবে অঙ্ক করে? শ্বশুরবাড়ি গিয়ে কি অঙ্ক করবি? বরং রান্না বান্না শেখ, কাজে লাগবে। মা, আমার সামনে মাধ্যমিক, খাতা তো লাগবেই। তোমার বাবার তো আর ট্যাক্স নেই যে চাইলে টাকা উড়ে আসবে তোমার ভাইকে পড়িয়ে আবার তোমার খাল মেটানো। সে পাবে কোথা থেকে শুনি? অঙ্ক না করে বরং সবজি কাটো, শ্বশুর বাড়ি গিয়ে কাজে দেবে। কই গো শুনছো? মেয়ের আবার নাকি খাতার দরকার, অঙ্ক খাতা, সকালে বলছিল। খাতার দাম জানো? এই তো গেল সপ্তাহে একটা খাতা কিনলো, আবার কিসের খাতা শুনি? আমিও তো বললাম, এত যোগান দেওয়া কি সম্ভব? তোমার ভাইকে তো দিতেই হবে, ওরই তো লেখাপড়া দরকার, তোর আর আজকে কাজ নেই। আমি আর পেরে উঠছি না। আমি বলি কি, যে সম্বন্ধের কথাটা পাশের বাড়ি বিশুদা বলছিল, সেটা নিয়ে একটু খোঁজ খবর নাও না। মেয়েকে আর কতদিন বাড়িতে বসিয়ে রাখবে? করেছি বিশুকে বলেছি, সামনের সপ্তাহে পাকা খবর দেবে, একটু সবুর করো। খবরই তো করছি, কিছু একটা হলে বাঁচি। কিরে, পিঙ্কি আজ এলো না কেন? ওর বাড়িতে দেখাশোনা এসেছি, খুব তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যাবে মনে হয়। আমার বাড়িতেও একই অবস্থা, তুই জানিস তো সব। বাবা মা আমাকে বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। তোর আর কি, নিজে তো সব ঠিক করেই রেখেছি। তুই জানিস ও অন্যদের মতন নয়, ও বলেছে ও আমাকে খুব ভালোবাসে, ও আমাকে সব রকম সাহায্য করে, পরেও করবে দেখিস। আমি আর কি দেখবো, তুই দেখ। ওই যে তখন দাঁড়িয়ে আছে ওইখানে, আমি বাবা চললাম, বেশি দেরি করিস না। सुर्ख वाला सोज वाला बैज वाला होता है जो लव से ज्यादा वैसे वाला इश्क वाला हुआ जो दर्द भी तो हमको आज कुछ ज्यादा हुआ इश्क वाला ये क्या हुआ है क्या बन गई पता है ज्यादा हुआ इश्क वाला अगर ये उसको भी हुआ है फिर भी मुझको ज्यादा हुआ इश्क वाला এই নাও, এটা রাখো। কি এটা? এটা একটা পেন, এতে লাল নীল দুই রকমেরই কালি পড়ে। বাহ, খুব সুন্দর তো। তুমি কাজে যাওনি আজ? না, যে কোম্পানিতে আমি কাজ করি সেটা এক বন্ধ, কাল থেকে আবার কাজ শুরু হবে।
তুমি শুধু কাজই করো, আমাদের বিয়ের ব্যাপারে কিছু ভাবলে? তুমি কিছু চিন্তা করো না, আর মাত্র কয়েকদিন, তারপর তুমি সব গুছিয়ে নেবে। তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আর আমি বেশি বেশি কাজ করব আর বেশি বেশি রোজগার করব। হ্যাঁ, আমিও বিয়ের পর কাজ করব আর দুজনে মিলে সংসার চালাবো। আচ্ছা বেশ, যা তোমার ইচ্ছে। এখন চলো বাড়ি যাওয়া যাক। अगर ये उसको भी हुआ है फिर भी मुझको ज्यादा हुआ इश्क वाला। কিরে, কোথায় ছিলিস এতক্ষণ? এতক্ষণ কোথায়? এই তো সবে গেলাম। এই সময় তো আসি রোজ। কেন, কি হয়েছে? শোন, বিশু সারা আজ তোকে দেখতে আসবে, কথাবার্তাও পাকা হয়ে গেছে। নে একটু সেজে গুজে নে দেখি। আর আজ যদি ভাগ্যে থাকে তো বিয়ের দিনটাও পাকা হয়ে যাবে। আর ওদের সমস্ত প্রশ্নের ঠিকঠাক উত্তর দিস। আমি এ বিয়ে করবো না বাবা। কি বললি তুই? তোর এত বড় সাহস? তোমাকে কেউ কিছু করতে বলেনি, বড়দের মুখে মুখে কথা। খুব সাহস হয়ে গেছে তাই না? যেটা বলছি সেটা করো। যা করার আজ রাতের মধ্যেই করে নিতে হবে। আমি বাড়ি থেকে রেখেছি, তুমি কাল ঠিক সময় চলে আসবে। তারপর বিয়েটা সেরে নেবো, তারপর আমরা সংসার শুরু করব। বাবা মাকেও পরে নতুন বাড়িতে নিয়ে চলে আসবো। কি তুমি ভয় পাচ্ছ না তো? আমাকে ভরসা করবে তো? ঠিক আছে, আমি কাল ঠিক সময় চলে আসবো। রুম্পা ও তপনের বিয়ের পরের দৃশ্য। ঝাঁট দিয়ে দিয়ে আমার হাতে ব্যথা করছে, তার উপর এখনো রান্না হয়নি। কখন যে কি করবো তার ঠিক নেই। তোমার এখনো রান্না হয়নি? চাও তো সকাল থেকে পেলাম না। সারাদিন বাড়িতে বসে কি করো শুনি? একটা কাজও তো ঠিকঠাক করতে পারো না। জানো এক্ষুনি কোম্পানিতে গিয়ে কত কাজ করতে হবে আমার? বাড়ি থেকে বেরোলে তারপর তো বুঝবে। বেরোতেই তো চেয়েছিলাম, টিউশনি করতাম, তুমিই তো বারণ করলে। বাইরে বেরোলে লোকে কি বলবে? এ কথা বলতে লজ্জা করে না? কথা না বাড়িয়ে খেতে দাও। আজ 5 দিন হলো কাজ নেই। আজ দেখি তাড়াতাড়ি যাই, কাজ না হলে হাঁড়িও চলবে না। এখনো ঝাঁট চলছে? বলি বাসনগুলো মাজবে কি? একটারই এঁটো বাসন পড়ে আছে, কখন ধোয়া হবে শুনি? এক্ষুনি করছি মা। আসুক আসুক রাজু আজ বাড়িতে। এত বড় সাহস, আমার কথা অমান্য করো। অমান্য করিনি বাবা, বলেছি হাতের কাজটা সম্পূর্ণ করেই আপনার ওষুধটা বানিয়ে আনছি। চুপ করো, আবার মুখে মুখে কথা। আজও কাজ হলো না। এবার কালকে সংসার চলবে কি করে শুনি? কি যে করি নিজেও বুঝতে পারছি না। এই রে তপন, কোথায় যাচ্ছিস? আয় আমাদের সঙ্গে একটু মদ খেয়ে যা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক বলেছিস, চল তাহলে। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রে সন্ধ্যকানে, মদ কেন পাবো না আমরা রে সন্ধ্যকানে। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। মদ আমাদের দিতে হবে রে সন্ধ্যকানে,
মুখ যেন পাবো না আমরা রেশম দোকানে। দরজা খোলো। কি হলো, দেরি হচ্ছে কেন? দরজাটা খোলো না, কতক্ষণ আর অপেক্ষা করবো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। এত দেরি হলো কেন? হ্যাঁ, সব জিনিস তোমার কাম গেলি, তবে আজকে মেরেই ফেলো। না না, আর মেরো না, আর মেরো না, আমার যে খুব লাগছে। তুমি কি জানো তোমার সন্তান আমার গর্ভে আছে? আমাকে মারলে ওরও যে ক্ষতি হবে। আমাকে মেরো না। দশ মাস 10 দিন পর রুম্পা ও তপনের একটা কন্যা সন্তান হলো। এর পরের দৃশ্য। এটাই বাকি ছিল, একটা মেয়ে জন্ম দিয়েছে হতচ্ছাড়ি। বের করে দে, বের করে দে তখন ডাইনিটাকে। আমাদের সর্বনাশ করতে এসেছে। দূর করে দে, দূর করে দে বলছি। নিজের পেটে ভাত জোটে না, তার উপর একটা মেয়ে, কি করে যে সামলাবো? উফ। শোন মা, তোকে জন্ম দিয়ে কি আমি ভুল করলাম বলতো? যে যার মতন আমাকে বলছে মেয়ে জন্ম দেওয়া কি পাপ? তোর কি সুন্দর দেখতে হয়েছে। যে একটা সময় বলতো যে আমাকে সব দিক থেকে সাহায্য করবে, সেও আজ তুই জন্মানোর পর আফসোস করছে। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তোকে নদীর জলে ভাসিয়ে তো দিতে পারি না। বল কি করি আমি এখন? হা ভগবান, তুমিই এখন পথ দেখাও। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসবেন। হ্যাঁ, বলুন কি চাই? আমি স্বাস্থ্য কেন্দ্র থেকে এসেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার বাড়িতে বাচ্চা হয়েছে শুনলামটা, আপনার বাচ্চার নাম নথিভুক্ত হয়েছে? কে মনিকা না? রুম্পা, তুই এখানে? কি চেহারা হয়েছে তোর? এটা তোর বাচ্চা? কি নাম? এর নাম প্রীতি। মেয়ে? এটাই তো সর্বনাশ। তুই নিজে একটা মেয়ে হয়ে একথা বলছিস? পাগলা হয়ে গেছিস নাকি? তাই বোধহয় হয়ে গিয়েছি। কি হয়েছে রে তোর? এমন কথা বলছিস কেন? তপনের সাথে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে সুমিত্রা তুমি ধীরে ধীরে যত দিন ডাকছে। যেতে লাগলো, তখন সুমিত্রাকে সুমিত্রাকে আমাকে বাড়ির বাইরে আমি যেতে দিত সুমিত্রা না। সুমিত্রা আমি নয়। আরে না না, আমার নাম সুনেত্রা। ওনাকে ধরে ধরে নিয়ে যাই। চাপে পড়ে আমার সমস্ত শখ আহ্লাদ উড়িষ্যাত হয়ে গেছিল। বাড়িতে সমস্ত কাজ আমাকেই করতে হলো। কোম্পানিতে কাজ না হলে তখন বাড়িতে মদ খেয়ে এসে প্রায় দিন আমাকে মেটাতো। আমার জীবন দিন দিন শেষ হয়ে যাচ্ছিল। তারপরে মেয়েকে জন্ম দেওয়ার পর এরা তো আমাকে হয়তো বাড়ি থেকে বের করে দেবে। আমি এই মেয়েকে নিয়ে কি করবো তাও বুঝতে পারছি না। বুঝলাম, তুই সেই ভয়ঙ্কর ভুলটাই করেছিস। শুধু তুই নয়, রাজু যদি নিজের পায়ে দাঁড়িয়ে আর একটু স্বনির্ভর হয়ে বিয়েটা করতো, তাহলে আজ আর এই অবস্থা হতো না। বিয়ারিও জানিস একই অবস্থা। কম বয়সে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল, সংসারের চাপে ও শ্বশুর বাড়ির অত্যাচারে অবস্থা এখন কাহিল। কাজ করতে গিয়ে দেখছি কত মেয়েরা এই অবস্থায় রয়েছে। তাহলে কি ওই বয়সে বিয়ে করাটা আমাদের জীবনের সব থেকে বড় ভুল ছিল? হ্যাঁ, সেটা এতদিনে বুঝলি? নিজেদের পায়ে দাঁড়ানোর আগে পরিস্থিতির উপর আর অন্যের কলঙ্ক হয়ে বেঁচে থাকলে এমনটাই হয়। কিসের জন্য পড়াশোনা করেছিলিস? কি স্বপ্ন দেখেছিলি? কি করবো বল, বাড়িতেও তো বিয়ে দিয়ে দিচ্ছিল। কিন্তু সেটা দেশের আইনে করা যায় না। 18 বছরের আগে মেয়েদের ও 21 বছরের আগে ছেলেদের বিয়ে করা বেআইনি। সেটা আটকানো যেত, হয়তো জানা থাকলে। এত সব তো জানা ছিল না। আমার তো তখন 18 বছর হয়নি। দেখ, 18 বছরটা কথা নয়, কথা হলো নিজেদের পায়ে দাঁড়ানো, নিজের ভরণ পোষণ নিজেরই করা।
তার জন্যই তো পড়াশোনা করা। শরীর ও মন দুটোই যখন তৈরি হয়নি তখন বিয়ে করা খুব খারাপ। সে ছেলে হোক বা মেয়ে হোক, পালিয়ে হোক বা সম্বন্ধ করেই হোক। তখন তোকে সত্যিই ভালোবাসতো, কিন্তু সে চাপে পড়ে গেল। এত আগে বিয়ে করে আর সেই চাপেই তো এত পাল্টে গেল। এটা তো তুই বুঝতে পারিস? কত লক্ষ লক্ষ মেয়ে আমাদের দেশে এই কারণে আজ শেষ হয়ে যাচ্ছে। আমার যা হওয়ার হয়েছে, কিন্তু আমার মেয়েকে আর এই ভুল করতে দেব না। এটা তো তোরই দায়িত্ব। হ্যাঁ, ওকে আমি অনেক পড়াবো, অনেক শেখাবো, যাতে ও পথ চলতে পারে, নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারে, যাতে ও বলতে পারে যে ও কারোর গলগ্রহ নয়। তুই নিশ্চয়ই পারবি রুম্পা, আমি তোর সাথে আছি। আর যাই রে, আরো অনেক বাড়ি যেতে হবে, পরে আবার আসবো। আচ্ছা, আবার কিন্তু আসবি মনে করে। যাই রে। ওই দেখি তোর মেয়েটাকে। বড় হও, সুখী হও, বেঁচে থাকো। চলি তাহলে। আমাদের এই ছোট্ট নাটকটি এখানে সমাপ্ত করলাম। আমাদের এই নাটকটি উপস্থাপনে যে সমস্ত ছাত্রছাত্রী সহায়তা প্রদান করেছে তারা হলো শ্রাবণী নস্কর, রিয়া মান্না, তন্ময় নস্কর, চন্দন নস্কর, সুমন সর্দার, অরিত্র নস্কর, রাহুল নস্কর, কুশল নস্কর প্রমুখ। নমস্কার।
তোদের কেমন লাগলো পুরো অনুষ্ঠানটা? হ্যাঁ দারুণ। দারুণ তো, হাততালি কই? এই আরে কি? আরে উকিল বাবুর সঙ্গে তো আমি ঘুরতাম, ওই স্কুলের কাছে দাঁড়িয়ে থাকতাম, মেয়ে দেখতাম। হ্যাঁ, ছেলে জামা পরে। বাবা, উকিল বাবু! ও, উকিল বাবু! ও ডাকছে তাই তো। ও, এখানে কাছে ওই মেয়েটা কে? ওই গোলাপি রঙের ফ্রক পরে কে? এখানে আসো, এখানে আসো, এখানে আসো। হাত বাড়াও, তাড়াতাড়ি। কই? কি তোর নাম কি হলো? শ্রীজা সর্দার। এই না, তুমি খুব ছোট হবে না, বাচ্চা। উকিল বাবু! আমি একটা মেয়ে দেখেছি। যাই হোক, আমার বড় ভাই পেয়েছে, আমি আসছি। ঠিক আছে, টাটা। বাবা, আমার কি বিয়ে হবে না? কানের সেজে টুপি মাথায় কাপড় কাড়ে, কাকড়া থাকে পানির ধারে, তোরসা নদী বাঁকে বাঁকে, শিয়াল ভায়া মুষ্টি যে তার বাড়তে দিয়ে চুপটি করে থাকে। যেমনি চুপটি পুচকি মেরে কাকড়া কামড় দেয়, অমনি পুচকি শিয়াল ভায়া ডানা তুলে নেয়। সেই কাকড়া বেসন দিয়ে টাটকা বড়া ভেজে ভেজে বাজারে বিক্রি করে নিজের দোকান থেকে। খদ্দেররা আসলে পরে গরম গরম ভাজে, গরম গরম ভাজে।